সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার দ্বিতীয় ক্লাস শুরু করছি আজকে। তো তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে ম্যাম সরাসরি অনলাইনে ক্লাসটা করতে অনেকেই নেটওয়ার্কে প্রবলেম ফেস করছো। সো তারা আমাকে রিকোয়েস্ট করেছে ম্যাম আপনি যদি রেকর্ড করে আমাদের দেন তাহলে আমাদের পরবর্তীতে পড়ার জন্য আমাদের এটা সুবিধা হবে, প্লাস আমরা আমাদের সুবিধা মতো সময় অনুযায়ী এটা আমরা ডাউনলোড করে দেখতেও পারবো। এজন্য আমি রেকর্ড করে ফাইলগুলো আপলোড করছি। আর পরবর্তীতে যখন অনলাইনে আসবো তখন তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোথায় কী সমস্যা জাস্ট সেই ব্যাপারগুলোতে কোশ্চেন করবে আর অ্যাটেন্ডেন্সটা আমরা ওখান থেকে নিয়ে নেব। তাহলে আজকে আমরা শুরু করছি। দেখো আজকে আমরা ফার্স্টে যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তিটা কী জিনিস আমাদের অনেকেই এ সম্পর্কে জানি। তো আমরা দুইটা চার্জিত বস্তুকে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, কারণ ক্লাস 1-এ মানে ফার্স্ট ক্লাসে আমরা চার্জ কি ইলেকট্রিসিটি কি এগুলো সম্পর্কে পড়েছিলাম। তো দুইটা চার্জড পার্টিকেলকে যদি আমরা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তাহলে এদের মধ্যে চার্জের আদান প্রদান হতেও পারে আবার নাও হতে পারে। তো চার্জের আদান প্রদান বিশেষ একটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। সেই বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ যে প্রপার্টিটা শো করবে সেই প্রপার্টিটাই হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে দুইটা চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল, মানে যে জিনিসটার উপর চার্জের আদান প্রদান নির্ভর করছে সেটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। এবং সেটার সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে ইলেকট্রিক পটেনশিয়াল the electrical state for which the flow of charge between two charged bodies takes place is called electric potential। আর এই যে এখন আমি তোমাদেরকে যেই পেজটা দেখাচ্ছি এই পেজটা কিন্তু তোমাদেরকে যে পিডিএফ দিয়েছি ওখানে সেম এভাবে নেই। এই পেজটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে এরপর হচ্ছে নিজেদের মতো করে লিখে একটু পড়বে। এজন্য আমি এটা তোমাদের খুব ভালো মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা কি বুঝলাম? ইলেকট্রিক পটেনশিয়াল বলতে দ্য ইলেকট্রিক্যাল স্টেট ফর হুইচ দ্য ফ্লো অফ চার্জ বিটুইন টু চার্জড বডিজ টেক্স প্লেস ইজ কল্ড ইলেকট্রিক পটেনশিয়াল। তার মানে দুইটা পার্টিকেলের মধ্যে চার্জের বা দুইটা বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান একটা বিশেষ ইলেকট্রিক্যাল স্টেটের উপর নির্ভর করে, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তো এরপর আমরা যে টপিকসে যাব সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। তো আমরা যদি একটা আধান নিই এবং যে আধানটা ইনফিনিটি বা অসীমে অবস্থান করছে, যে অসীমে অবস্থিত কোনো আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চাই, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি যে একটা চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। তাহলে অসীম দূরত্ব থেকে কোনো একটা চার্জকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। ওই যে কাজটা আমরা করছি সেটাই ওই পার্টিকেলের মধ্যে এনার্জি হিসেবে বা পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। তাহলে তখনই আমরা বলবো যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? The electrical potential at a point in an electric field is the work required to bring a unit positive electric charge from infinity to the point। তার মানে একটি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে ওই পয়েন্টের জন্য বা ওই আধানের জন্য ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। তো এখানে আমরা দেখো কি ধরে নিয়েছি, যে একটা পরিবাহী ধরে নিয়েছি এ বি, এটার এ প্রান্তের বিভব হচ্ছে VA এবং বি প্রান্তের বিভব হচ্ছে VB। তাহলে এখন যদি আমরা ওই চার্জকে বি থেকে এতে আনতে চাই, একটা চার্জকে যদি বি থেকে এতে আনতে চাই তাহলে আমাদের একটা বিভব পার্থক্য তৈরি হবে। সেই বিভব পার্থক্যটাকে আমরা লিখছি হচ্ছে VA মাইনাস VB এবং আনতে আমাদের কিছু পরিমাণ কাজ করতে হবে। তাহলে সেই কাজটা হচ্ছে আমাদের WAB, মানে বি থেকে এ পয়েন্টে একটা চার্জকে আনতে WAB পরিমাণ কাজ করতে হয়। আর চার্জটা যদি হয় Q0 তাহলে আমরা এখানে Q0 লিখলাম। তো তাহলে আমরা কি লিখতে পারি? এটা যদি আমরা ইকুয়েশন 1 ধরে নিই তাহলে তারপরে আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে চার্জটা অসীম দূরত্ব থেকে আনবো। তাহলে দেখো দ্য পয়েন্ট বি কনসিডার টু বি ইনফিনিটি ডিস্টেন্স।
তাহলে এই ক্ষেত্রে যদি ইনফিনিটি হয় তাহলে আমরা ভিবি ইজিক্যাল টু 0 ধরে নিতে পারি, যে বি বিন্দুতে বিভব 0, যেহেতু বিটা আমরা অসীমে অবস্থিত একটা পয়েন্ট বা বিন্দু ধরে নিয়েছি। তাহলে ভিবি ইজিক্যাল টু 0 এবং ভি ইজিক্যাল টু, আমরা যদি ভি বসাই ইকুয়েশন 1-এ, তাহলে আমরা কি লিখতে পারবো, ভি ইজিক্যাল টু W/Q। বিভব ইজিক্যাল টু এই চার্জটাকে আনতে, Q0 চার্জটাকে অসীম থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটাই হচ্ছে ওই চার্জের জন্য বা ওই পয়েন্টের জন্য বিভব শক্তি, বা ওই তড়িৎ ক্ষেত্রের জন্য বিভব শক্তি। আর এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের একটা জেনারেল ইকুয়েশন। তো তারপর আমরা যেই টপিক্সটা পড়বো সেটার নাম হচ্ছে কারেন্ট। এটাকে ইলেকট্রিক কারেন্টও বলা হয়, কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট, যেটাই তুমি বলো, দুইটা একই জিনিস। তো এটা কি, আমরা জানি যে চার্জের ফ্লোয়ের কারণে কারেন্ট বা ইলেকট্রিসিটি তৈরি হয়। তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি, এই কারেন্ট ফ্লোকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই ইজ ইকুয়াল টু Q/T। আমরা এই যে একটা পরিবাহী ধরে নিব, যেমন দেখো এখানে আমরা একটা পরিবাহী ধরে নিয়েছি। এই পরিবাহীর, মনে করো এটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে কোনো পরিবাহীর এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অভিলম্বভাবে বাহ্যিক বলের প্রভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে সেটাই হচ্ছে আমাদের কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ। কোনো একটা পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় বা যে পরিমাণ চার্জ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট অর তড়িৎ প্রবাহ। এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আই ইজ ইকুয়াল টু Q/T। প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। আর এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে আই এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে অ্যাম্পিয়ার। কিউ এর মানে চার্জের একক হচ্ছে কুলম্ব, সেটাও আমরা শিখে এসেছি। আর হচ্ছে সময় টি, এটার একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে এই যে এটা যে আমরা লিখলাম, এখান থেকে আমরা কিন্তু অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা বলতে পারবো। কীভাবে বলতে পারবো, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ওই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণটুকু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কোনো পরিবাহীর কোনো একটা গিভেন ক্রস সেকশনের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ যদি প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো প্রবাহিত হচ্ছে, সেটা আমরা বলতে পারবো। এবং এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সংজ্ঞা। আর এখানে দেখো দুইটা পরিবাহী আমরা এঁকেছি। তো এই পরিবাহীতে আমরা দেখাচ্ছি হচ্ছে পজিটিভ আধানের জন্য তড়িৎ প্রবাহ। এখানে পজিটিভ চার্জের ফ্লোয়ের ডিরেকশন যেদিকে, কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন কিন্তু একই দিকে। তার মানে ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হবে, ধনাত্মক আধানের জন্য তৈরি ইলেকট্রিসিটি বা কারেন্ট সেই একই দিকে প্রবাহিত হবে। আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে দেখো, ঋণাত্মক আধান যেদিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহ কিন্তু তার বিপরীত দিকে হচ্ছে। তার মানে কোনো কন্ডাক্টরের মধ্যে যদি ঋণাত্মক আধানের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তাহলে সেই তড়িৎ প্রবাহের দিকটা হবে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে। আচ্ছা, আমাদের তারপরের টপিকস হচ্ছে কারেন্ট ডেন্সিটি বা বিদ্যুতের ঘনত্ব। ডেন্সিটি মানে তো ঘনত্ব, সেটা আমরা জানি। এটা হচ্ছে, দেখো এটাকে আমরা কি বলতে পারি, যে এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি, যে ইজিক্যালটা আমরা লিখেছি I/A। আই মানে আমরা একটু আগে পড়ে আসলাম কি, যে তড়িৎ প্রবাহ বা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট অর কারেন্ট ফ্লো। আর এ তো হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা আমরা জানি। যেমন ধর আমরা যদি রো বা ডেন্সিটি বের করতে, মানে ডেন্সিটি সমান আমরা কি জানি, রো ইজিক্যাল টু M/V, মানে ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই ভলিউম, মানে হচ্ছে আয়তন। কোনো বস্তুর প্রতি একক আয়তনে যে পরিমাণ ভর তাকে বলা হয় ওই পার্টিকেলের ঘনত্ব। প্রতি একক আয়তনে যতটুকু ভর আছে পার্টিকেলের, তাকে ওই পার্টিকেলের ঘনত্ব বলা হয়। তাহলে দেখো এইভাবে আমরা কি বলতে পারি, যে প্রতি একক আয়তনে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে তাকেই বলা হয় হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কোনো একটা কন্ডাক্টরের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করছে, সেটাই হচ্ছে ওই পরিবাহীর জন্য কারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা সংজ্ঞাটা কীভাবে বলতে পারি,
the ratio of the current to the cross sectional area of the current carrying conductor is known as current density. কার রেশিও? the ratio of the current I to the cross sectional area of the current carrying conductor মানে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা পাস হচ্ছে সেই কন্ডাক্টরের যে ক্রস সেকশন সেই দুইটার যে রেশিও তাকেই আমরা বলতে পারি যে কারেন্ট ডেন্সিটি, এবং এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। I ইজিক্যাল টু এখানে হচ্ছে কারেন্ট আর ইলেকট্রিক কারেন্ট যেটাই বলো, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, যে কন্ডাক্টর নিয়ে আমরা কাজ করছি বা যেই কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। দেখো কারেন্টের একক আমরা পড়ে এসেছি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, আর এটা ইউনিট হচ্ছে এম স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। তারপরে আমাদের যেই টপিকস পড়তে হবে সেটা হচ্ছে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি বলা হয় এটাকে। তো এটা কি জিনিস? তোমরা তো জানো যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, ইনসুলেটরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, আর অর্ধপরিবাহীর মধ্য দিয়ে যে মানে এখানে 50-50 অর্ধেক কারেন্ট প্রবাহিত হয় আর অর্ধেক পরিমাণ বাধাপ্রাপ্ত হয়। তো এখানে যেটা বলছিলাম যে কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে। যখন এরা মুক্ত অবস্থায় থাকে তখন এদের কিন্তু যে গতি বা মোশন এগুলো কিন্তু কোনো সিকোয়েন্স থাকে না, মানে এরা হজবরল অবস্থায় ছোটাছুটি করতে থাকে। তো তুমি একটা কন্ডাক্টরকে যখন কোনো একটা তড়িৎ উৎস বা ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করবে, তখন এই যে ইলেকট্রনগুলো যে থাকবে, তখন এই ইলেকট্রনগুলোর একটা কন্ডাক্টরের দৈর্ঘ্য বরাবর ইলেকট্রনগুলোর জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র তৈরি হলে এরা একটা নির্দিষ্ট বেগে, একটা নির্দিষ্ট ধ্রুব বেগে কন্ডাক্টরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা ব্যাটারির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরা ফ্লো করবে। আর এই চার্জের এই ফ্লোয়ের কারণে কিন্তু একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বেগে সোর্সের বা ব্যাটারির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, সেই বেগটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। যেমন দেখো এখানে আমি কি লিখেছি? E=0, তার মানে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়নি, মানে এখানে আমরা কোনো সোর্সের সাথে এই কন্ডাক্টরটাকে সেট করিনি। তাহলে দেখো এখানে এরা হজবরলভাবে বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। তো সেকেন্ড কেসে দেখো E=0, তার মানে এখানে আমরা একটা সোর্স এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি এবং এই কন্ডাক্টরের দৈর্ঘ্য বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়েছে। এখানে ইলেকট্রিক ফিল্ডের মান 0 নয়, এটার একটা মান আছে, মান আমরা পাবো। তাহলে দেখো এই দুইটা পথ যে আমি এঁকেছি, এখানে কিন্তু পথের দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি, আর এখানে দেখো দৈর্ঘ্যটা কিন্তু অনেক কমে এসেছে। তার মানে সে একটা নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট বেগে চলে যেতে সে বাধ্য হচ্ছে, কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে সে যে একটা নির্দিষ্ট বেগে, ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বেগে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যাচ্ছে, মানে এখানে চার্জের ফ্লো হচ্ছে এবং একটা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রনের বেগগুলোকে আমরা বলবো হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। আর এটা হচ্ছে আমরা যে কারেন্ট ডেন্সিটি পড়ে আসলাম এখানে, যে সেই কারেন্ট ডেন্সিটির সাথে রিলেটেড ড্রিফট ভেলোসিটিটা। ড্রিফট ভেলোসিটিকে ভিডি মানে ড্রিফট ভেলোসিটি ভিডি দ্বারা প্রকাশ করা হয়। VD= আমরা লিখতে পারি হচ্ছে J/NE। এখানে N হচ্ছে নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, এই কন্ডাক্টরের পার ইউনিট ভলিউমে কী পরিমাণ ইলেকট্রন আছে, আর এটা তো তোমরা জানো যে চার্জ অফ ইলেকট্রন। তাহলে এটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি। তো এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটি। তার মানে কি ড্রিফট ভেলোসিটি এবং হচ্ছে কারেন্ট ডেন্সিটি বা কারেন্টের ঘনত্বের মধ্যে একটা রিলেশন স্থাপন করতে হবে আমাদের। তাহলে এই জন্য আমরা একটা কন্ডাক্টর বা পরিবাহী এঁকে নিলাম। এটার দৈর্ঘ্য হচ্ছে L, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A, আর ড্রিফট ভেলোসিটির ডিরেকশন হচ্ছে এদিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও এইদিকে। তো এটা দেখো আমি তোমাদের সরাসরি থেকেই পড়াচ্ছি। এটা ওই যে আমরা একটা কন্ডাক্টর ধরে নিলাম, ফিগারে দেখানো হয়েছে। এরপর দ্য নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রনস ইন দ্য ওয়্যার ইজ NaL, যেখানে আমরা N কিন্তু দেখো N সমান হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, আর এটা কি, এটা হচ্ছে এই যে আমাদের ক্রস সেকশনাল এরিয়া, আর এলটা হচ্ছে
কন্ডাক্টরের দৈর্ঘ্য। আর এখানে এ এল, এই দুইটা, এখানে যে এ এল টার্মটা আছে, এ এল এই টার্মটা হচ্ছে আমাদের দ্য ভলিউম অফ দ্য ওয়্যার। এই ওয়্যারের একটা ভলিউম থাকবে, যেই কন্ডাক্টর বা ওয়্যারটা নিয়ে আমরা কাজ করছি সেটার একটা ভলিউম থাকবে, সেই ভলিউমটা হচ্ছে এ এল। সো দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ কিউ ইজ ইকাল টু, এই যে আমরা এখানে দ্য নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রনস ইন দ্য ওয়্যার এটা পেয়েছি, আর এটার সাথে আমরা ই গুণ করে দিব, কারণ আমরা জানি কিউ ইজ ইকাল টু এন ই। দেখো কিউ ইজ ইকুয়াল টু এন ই, সেটা আমরা জানি, কিউ ইজ ইকুয়াল টু এন ই এটা আমরা জানি। তো এই এনের জায়গায় এন ইন্টু এ এল, কারণ আমরা যে ওয়্যারটা নিয়েছি তার একটা ভলিউম আছে, ওই ভলিউমটা সহ এখানে গুণ হবে, আর ই তো আমরা এখানে আগেই ছিল, সো এটা আমরা এখানে লিখব। তাহলে এখন এই ইলেকট্রনগুলার কন্ডাক্টরের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসতে একটা সময় লাগে, সেই সময়টা আমরা ধরে নিয়েছি হচ্ছে টি। তাহলে টি ইজ ইকাল টু আমরা কী লিখতে পারবো? দেখো আমরা গতির চ্যাপ্টারে একটা সূত্র পড়েছিলাম, এস ইকাল টু ভিটি। তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, টি ইজ ইকাল টু এস বাই ভি। তো এখানে এস বা ডিস্টেন্স বলতে কি, দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাই তো, ইলেকট্রন এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, তাহলে এটা হচ্ছে তার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে কোন বরাবর? এই কন্ডাক্টরের দৈর্ঘ্য বরাবর, আর সেটা আমরা ধরে নিয়েছিলাম এল। তাহলে আমরা ডিস্টেন্সের জায়গায় এল লিখতে পারি। তাহলে টি ইজ ইকাল টু এল বাই ড্রিফট ভেলোসিটি ভিডি। এখানে শুধু ভি ছিল, আর যেহেতু এখানে আমরা ড্রিফট ভেলোসিটির সাথে রিলেশন স্থাপন করব, এই জন্য আমরা এই প্রশ্নের ক্ষেত্রে লিখবো হচ্ছে ড্রিফট ভেলোসিটি ভিডি। আর এখানে যে ভিডিটা কি সেটা লেখা আছে। তারপর দেখো এল তো লেন্থ অফ ওয়্যার, সেটাও আমি বারবার বলেছি। তো এবার আমরা কারেন্টের ডেফিনেশন অনুযায়ী কী লিখতে পারি? আমরা কারেন্টের ডেফিনেশনে কিছুক্ষণ আগে পড়ে এসেছি, সেই ডেফিনেশন অনুযায়ী আমরা কী লিখতে পারি? আই ইজ ইকাল টু কিউ বাই টি। তো কিউ এর একটা মান আমরা পেয়ে আসলাম, এই যে এখানে কিউ ইজ ইকাল টু, দেখো আমরা কী পেয়েছি, কিউ ইজ ইকাল টু এন এ এল ইন্টু ই। তাহলে কিউ এর মানটা আমরা এখানে বসাচ্ছি, কিউ এর মানটা বসালাম এন এ এল ইন্টু ই, আর টি ইজ ইকাল টু, টি এর মানটা আমরা পেয়ে আসলাম এল বাই ভিডি। তাহলে এখন এই দুইটাকে তুমি ক্যালকুলেশন করলে এটা আসবে। ক্যালকুলেশন বলতে জাস্ট এটাকে উল্টে দাও, উল্টে দিলে দেখো কি আসে, এখানের এল আর এখানের এল কাটা যাবে, এন এ ভিডি ইন্টু ই থাকবে। তাহলে এই গেল আমাদের কারেন্টের মান, এতটুকু আমরা পেলাম। তো তারপর আমরা হচ্ছে যদি কারেন্ট ডেন্সিটির ইকুয়েশনও আমরা একটু আগে যেটা পেয়ে এসেছি, সেখানে যদি আমরা মান বসাতে চাই, দেখো কারেন্ট ডেন্সিটি জে ইজ ইকাল টু আই বাই এ। তাহলে এখানে আই এর একটা মান, এই যে এটা হচ্ছে আই এর মান, এটা আমরা এখন বের করে আসলাম। তাহলে এখানে যেখানে আই আছে ওখানে আমরা আই এর মানটা লিখব। আই এর মানটা লিখলে দেখো এই এ এবং আই এর এখানে যে এটা আছে সেটা কিন্তু কাটা যাবে, সেটা হচ্ছে এরপর আমরা কি পাবো, কি থাকছে, এন ইন্টু ভিডি ইন্টু ই, এটা আমরা পাচ্ছি। তাহলে ফাইনালি দেখো এই ড্রিফট ভেলোসিটিটা যদি আমরা একপাশে নিয়ে আসি, কারণ আমাদের ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটির মধ্যে রিলেশন স্থাপন করতে হবে। ভিডিটা আমরা একপাশে নিয়ে আসলাম জাস্ট একটু গুছিয়ে লেখার জন্য, ভিডিটা একপাশে নিয়ে আসলাম, আর তাহলে কি হচ্ছে জে বাই এন ই। তাহলে এটাই হচ্ছে ভিডি ইজ ইকাল টু জে বাই এন ই। এটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটির মধ্যে ডিজায়ার্ড একটা ইকুয়েশন, এবং এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তারপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অর ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স বা রোধ সেটা কী জিনিস এটা তোমরা সকলেই জানো, এবং এটা খুবই সিম্পল জিনিস, যে আমরা যে এতক্ষণ যাবত পড়ে আসছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই প্রবাহিত হতে পারে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় এই পরিবাহী থেকে কিছু বাধা আসে বা কিছু অপোজিশন আসে, যেই অপোজিশনটার কারণে এর মধ্য দিয়ে তড়িৎ খুব ইজিলি ফ্লো হতে পারে না। তাহলে যেই প্রপার্টিটার কারণে তড়িৎ ইজিলি ফ্লো হতে পারে না কোনো কন্ডাক্টরের ভেতর দিয়ে, সেটাই হচ্ছে ওই পরিবাহীর জন্য বাধা বা রেজিস্ট্যান্স বা রোধ, তুমি যেটাই বলো। তাহলে আমরা কি বলতে পারি যে দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ অ্যান ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইজ দ্য অপোজিশন টু দ্য পাসেজ অফ অ্যান ইলেকট্রিক কারেন্ট থ্রু দ্যাট কন্ডাক্টর। কোনো পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় তাকে আমরা ওই পরিবাহীর রোধ বলবো। এবং এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর রোধের একক হচ্ছে ওহম। এটাকে এই সাইন, ওহমকে এই সাইন দ্বারাও প্রকাশ করা হয়, সেটা জানো তোমরা। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাদের কোনো রোধ থাকে না,
সেই সকল পদার্থগুলোকে বলা হয় হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরগুলো এমন এক ধরনের পদার্থ যে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে এদের রোধ শূন্য হয়। সুপার কন্ডাক্টর মানে হচ্ছে অতি পরিবাহী। তো একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে, দেখো বিলো ফিক্সড টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে এদের রোধ শূন্য হয়ে যায়। রোধ শূন্য হয়ে যায় মানে কি, এরা কোনো বাধা প্রদান করে না তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। যেমন এটা কিছু এক্সাম্পল হচ্ছে -269 ডিগ্রি সেলসিয়াসের নিচে হচ্ছে -269 ডিগ্রি সেলসিয়াসে পারদ অতি পরিবাহী হয়ে যায় বা সুপার কন্ডাক্টরের মতো বিহেভ করে। আর হচ্ছে সীসা -266 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুপার কন্ডাক্টরের মতো ব্যবহার করে। মানে এই তাপমাত্রায় তুমি যদি পারদ বা সীসার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো তৈরি করো তাহলে এরা কোনো বাধা প্রদান করবে না, এদের মধ্য দিয়ে কারেন্ট খুব ইজিলি ফ্লো হতে পারবে। বাট এটা হচ্ছে স্পেশাল প্রপার্টি, এটা হচ্ছে কোনো নর্মাল প্রপার্টি নয়। নর্মালি যদি কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে কোনো বাধা সৃষ্টি হয় সেটাই হচ্ছে ওই পরিবাহীর জন্য বা ওই কন্ডাক্টরের জন্য রোধ বা রেজিস্ট্যান্স। তারপর হচ্ছে রেজিস্টিভিটি বা স্পেসিফিক ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। এটাকে রেজিস্টিভিটি আর স্পেসিফিক ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হিসেবেও বলা হয়। তো পরীক্ষায় যেইটাই সংজ্ঞা আসুক না কেন দুইটা কিন্তু একই জিনিস, রেজিস্টিভিটি বলো আর স্পেসিফিক ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর স্পেসিফিক রেজিস্ট্যান্স, দুইটা কিন্তু সেম জিনিস। তো এটা কি স্পেসিফিক ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কি? এইটা হচ্ছে যে হাউ স্ট্রংলি এ ম্যাটেরিয়াল অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট। মানে আমরা যে এতক্ষণ রেজিস্ট্যান্স পড়ে আসলাম, এখন এই রেজিস্ট্যান্স বা বাধাটা যে প্রদান করছে এটা কতটা শক্তিশালী। হাউ স্ট্রংলি এ ম্যাটেরিয়াল গিভ অপোজিশন। দ্য রেজিস্টিভিটি or specific electrical resistance means the how strongly a material give opposition to the flow of electric current, কতটা স্ট্রংলি সে বাধা প্রদান করছে সেটা। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে রো দ্বারা, রো ইজ ইকাল টু RA/L। আর এটার ইউনিট হচ্ছে, দেখো ইউনিট হচ্ছে ওহম মিটার। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, এল হচ্ছে লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল, যেহেতু আমরা একটা কন্ডাক্টর বলছি কন্ডাক্টরের অবশ্যই একটা লেন্থ থাকবে, আর হচ্ছে একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আর একটা ম্যাটেরিয়াল যদি লো রেজিস্টিভিটি থাকে তাহলে সেটা কি ইন্ডিকেট করে, যে লো রেজিস্টিভিটি থাকলে যে তার মধ্য দিয়ে কারেন্ট ইজিলি পাস করতে পারবে, কারেন্ট বা চার্জের ফ্লোটা ইজিলি তৈরি হতে পারবে যদি লো রেজিস্টিভিটি শো করে। আর যদি হাই রেজিস্টিভিটি শো করে সেটার ভিতর দিয়ে কারেন্ট এত সহজে বা খুব ইজিলি পাস করতে পারবে না। তাহলে আমাদের আজকের লেকচার এতটুকুই থাক। তোমরা ভিডিওটা দেখবে এবং যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে মিটে কোশ্চেন করবে। আর সবাই খুব ভালো থাকবে।